ভারতের ইতিহাসে কিছু রহস্য আছে যেগুলো সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে আরও যেন ঘনিয়ে ওঠে। আর সেই রহস্যগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে ঠিক কী ঘটেছিল। এটা এমন একটা ধাঁধা যা দশকের পর দশক ধরে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। চলুন আজ আমরা একসাথে চেষ্টা করি এই ঐতিহাসিক রহস্যের পরতগুলো খোলার। আচ্ছা, প্রথমে চলুন সেই গল্পটা শুনে নিই, যেটা আমরা সবাই বইতে পড়েছি বা শুনেছি। কিন্তু এই সহজ সরল গল্পের ভিতরেই লুকিয়ে আছে কিছু বেশ বড়সড় প্রশ্ন। গল্পটা খুব সোজা আর পরিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ আর এক বিমান দুর্ঘটনায় ভারতের অন্যতম সেরা স্বাধীনতা সংগ্রামের জীবন শেষ হয়ে গেল। বছরের পর বছর ধরে এটাই ছিল সরকারি ভাষ্য, এটাই ছিল শেষ কথা, অথবা আমরা হয়তো সেটাই ভেবেছিলাম। আর ঠিক এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়, যখন ভারত সরকার নিজেই এই ঘটনাটা নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু করল। তখন এমন সব তথ্য সামনে আসতে লাগলো যা পুরো ঘটনাটাকেই যেন প্রশ্নের মুখে ফেলে দিল। এই যে স্ক্রিনে দেখছেন, এটা কিন্তু কোনো জল্পনা কল্পনা না, এটা একটা একেবারে সরকারি নথি। তথ্য জানার অধিকার আইন বা আরটিআই এর জবাবে দেওয়া ভারত সরকারের বিদেশ মন্ত্রকের একটা চিঠি। আর এই চিঠিতেই আছে এক বিরাট চমক। ভাবা যায়, সরকারি নিজেরই দশানো সবচেয়ে সাম্প্রতিক তদন্ত কমিশন সরাসরি জানিয়ে দিচ্ছে যে ওই বিমান দুর্ঘটনার গল্পটা আসলে সত্যি নয়। জাস্ট এই একটা লাইন দশকের পর দশক ধরে তৈরি হওয়া একটা বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। রহস্যের সমাধান তো দূরের কথা, এই সরকারি তদন্তগুলোই যেন রহস্যটাকে আরও জটিল করে তুলেছে। চলুন দেখি সময়ের সাথে সাথে এই তদন্তের মোড় ঠিক কিভাবে ঘুরেছে। একবার দেখুন এই টেবিলটা, কি অদ্ভুত তাই না? সরকারের তিনটে কমিশন, কিন্তু সিদ্ধান্ত একেবারে আলাদা। প্রথম দুটো কমিশন মানে ১৯৫৬ সালের শাহ নওয়াজ কমিটি আর ১৯৭৪ সালের খোসলা কমিশন দুজনই বলল, হ্যাঁ, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কিন্তু প্রায় ৫০ বছর পর ২০০৫ সালে মুখার্জি কমিশন এসে আগের দুটো রিপোর্টকেই ভুল প্রমাণ করে দিল। সরকারের নিজের তদন্তেই এত অমিল কেন? প্রশ্নটা তো উঠবেই। বেশ, বিমান দুর্ঘটনার তত্ত্ব যদি সত্যি না হয়, তাহলে নেতাজির কি হয়েছিল? আর এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আকর্ষণীয় একটা থিওরি। নেতাজির অন্তর্ধানের কয়েক দশক পর এক রহস্যময় সন্ন্যাসীকে ঘিরে এই তত্ত্বটা সামনে আসে। ১৯৮৫ সালে গুমনামি বাবা নামে এক সাধুর মৃত্যুর পর তার ঘর থেকে যা যা পাওয়া গিয়েছিল তা এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, নেতাজির বাবা মায়ের ছবি, তার নিদের ব্যবহার করা জিনিসের মতো দেখতে একটা সোনার ঘড়ি, এমনকি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্মৃতিচিহ্ন। এই সব কিছু কি শুধুই কাকতালীয় হতে পারে? এখানেই রহস্যটা আরও জটিল হয়ে যায়। দেখুন, একদিকে একাধিক হাতের লেখা বিশেষজ্ঞ, এমনকি বিদেশের এক্সপার্টরাও বলছেন যে গুমনামি বাবার হাতের লেখা আর নেতাজির হাতের লেখা হুবহু এক। কিন্তু অন্যদিকে ওনার জিনিস থেকে পাওয়া দাঁতের ডিএনএ টেস্ট নেতাজির পরিবারের ডিএনএর সাথে মেলেনি। মানে বিজ্ঞানও এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই কথাগুলো একবার ভাবুন, এর মধ্যে কি গভীর একটা কষ্ট লুকিয়ে আছে। একজন প্রত্যক্ষদর্শী রীতা ব্যানার্জি জানিয়েছিলেন যে গুমনামে বাবা খুব আবেগপ্রবণ হয়ে তাকে এই কথাগুলো বলেছিলেন। এই কথার আড়ালে কি নিজের পরিচয় লুকিয়ে রাখার যন্ত্রণা প্রকাশ পাচ্ছিল? এবার আসা যাক সেই সব প্রমাণের দিকে, যেগুলো সময়ের সাথে সাথে খুব রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এই হারিয়ে যাওয়া প্রমাণগুলো কি কোনো বড় ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে? এটা একটা সাংঘাতিক ব্যাপার। মুখার্জি কমিশন বলেছিল যে এই ফাইলটা সত্যিটা জানার জন্য একটা চাবিকাঠির মতো হতে পারত। অথচ যখন সেই ফাইলটা চাওয়া হলো, তখন বলা হলো ওটা নাকি রুটিন মাফিক নষ্ট করে দেওয়া হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা ফাইল রুটিন মাফিক নষ্ট হয়ে যায়? আর ব্যাপারটা শুধু একটা ফাইলই থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর দপ্তরের ফাইল তো বটেই, আগের তদন্তের আরও অনেক জরুরি কাগজপত্র আর খুঁজে পাওয়া যায়নি। মনে হয় না যে প্রমাণের এই পুরো চেইনটাকে ইচ্ছাকৃতভাবে ভেঙে দেওয়া হয়েছে? নেতাজি তার শেষ যাত্রায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির জন্য প্রচুর সম্পদ নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ঘটনার পর তার প্রায় পুরোটাই যেন হাওয়ায় মিলিয়ে গেল। হিসাবে দেখা যাচ্ছে প্রায় ১০৬ কেজি সোনা আর অন্যান্য মূল্যবান জিনিসের মধ্যে মাত্র ১১ কেজি ভারতে ফিরেছিল। বাকি ৯৫ কেজির কি হলো? কোথায় গেল এত কিছু?
গুমনামী বাবার তত্ত্বের পাশাপাশি আরও একটা বড় সম্ভাবনা কিন্তু ছিল, যা এই রহস্যে একটা নতুন দিক খুলে দেয়। এই তত্ত্বটা বলে নেতাজির আসল গন্তব্য তাইওয়ান ছিলই না, ছিল সোভিয়েত রাশিয়া। কিছু গবেষকদের দাবি, রাশিয়ার মহাফেজখানায় এমন কিছু নথি আছে যা থেকে মনে হয় নেতাজি ১৯৪৫ সালের পরেও বেঁচেছিলেন এবং সোভিয়েত ইউনিয়নে পৌঁছেছিলেন। যদিও এর সপক্ষে ১০০% পাকা প্রমাণ এখনও পাওয়া যায়নি, কিন্তু এই সম্ভাবনাটা রহস্যটাকে আরও গভীর করে তোলে। তিনি কি সত্যিই রাশিয়া পৌঁছেছিলেন? প্রায় ৮ দশক হতে চলল, কিন্তু আমরা আজও একটা স্পষ্ট উত্তরে পৌঁছাতে পারলাম না। চলুন এবার সেই মূল বাধাগুলো দেখি, যেগুলো সত্যিটাকে আজও আমাদের চোখের আড়ালে রেখেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, একদিকে সরকারি তদন্তেই মিল নেই, আর একদিকে বৈজ্ঞানিক প্রমাণও গুলিয়ে দিচ্ছে। তার ওপর জরুরি ফাইল গায়েব, কোনো ডেথ সার্টিফিকেট নেই, আহত বা মৃত নেতাজির কোনো ছবি নেই, এমনকি তার নিজের পরিবারের সদস্যরাও একমত নন। এই সব কিছু মিলে এমন একটা জট তৈরি হয়েছে যেখান থেকে কোনো একটা সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব। আদালতের এই পর্যবেক্ষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আদালত শুধু গুমনামী বাবার জিনিসগুলোকে জাতীয় সম্পদ বলেই থামেনি, বরং এই আশাও রেখেছে যে ভবিষ্যতে হয়তো এই রহস্যের সমাধান হবে। সত্যিটা হয়তো সঠিক সময়ের অপেক্ষায় আছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে। নেতাজির অন্তর্ধান কি শুধুই যুদ্ধের ডামাডোলে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, নাকি এর পিছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আমাদের কাছ থেকে ইচ্ছে করে আড়াল করে রাখা হয়েছে? উত্তরটা হয়তো আজও সময়ের গভীরে। আপনার কি মনে হয়?